বৃষ্টি তো নামার নামই নিচ্ছে না। আজ আর শহরে যাওয়া সম্ভব হবে না বলেই মনে হচ্ছে। হ্যাঁ, গ্রামে আসবার পর এমন বর্ষা শুরু হবে ভাবতেই পারিনি। মোবাইলেও নেট নেই, সবকিছু থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছি। ওদিকে বৃষ্টির জন্য বাসও বন্ধ হয়ে গেছে। সারা রাত অন্ধকারে রাস্তার উপর মনে হচ্ছে এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। টিয়া, দেখো ওই দূরে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। চলো ওই দিকে যাই। রাতটা যদি ওই বাড়িতে আশ্রয় পাই তাহলে তো বেশ ভালো। তবে তবে আমার না কেমন যেন ভয় ভয় করছে। চারপাশটা কেমন যেন ভুতুড়ে পরিবেশ। ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার ডাকে পরিবেশটা একদম থমথম করছে। ভয়ের কিছু নেই, প্রবল বর্ষণে এমন মনে হচ্ছে। ভালোই ভালোই রাতটা কেটে গেলেই বাঁচি। হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এলাম, আর কত দূর যে যেতে হবে। আলোটাও এখন আর স্পষ্ট দেখা যাচ্ছে না। কোন দিকে যে যাব সেটাও তো বুঝতে পারছি না। মনে হচ্ছে রাস্তার মাঝখানে আটকা পড়ে গেছি। আলোটা আবার দেখা যাচ্ছে। ওই তো সামনে গিয়েই বাঁদিকে। তাড়াতাড়ি চলো। এই তো চলে এলাম, কিন্তু এই বাড়িতে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। কেউ আছেন? কেউ নেই মনে হচ্ছে। চলো আমরা ঘরেই যাই বরং। আপনারা কারা? এই অন্ধকারের মধ্যে আমার বাড়িতে এসেছেন কেন? আমরা খুব বিপদে পড়েছি। আজকে রাতটা যদি আশ্রয় দিতেন খুব উপকার হতো। মুখ দেখে বুঝতেই পারছি আপনাদের অনেক ক্ষুধা লেগেছে। এই নিন টমেটো রান্না। গরিব মানুষ তো, তাই এর চেয়ে বেশি কিছু খেতে দিতে পারবো না। আপনি আমাদের যে উপকার করলেন সারা জীবন আপনার কথা মনে রাখবো। ছেলে বৌমার সাথে কোনো যোগাযোগ করতে পারছি না, খুব চিন্তা হচ্ছে। গতকালই তো ওদের বাড়ি ফিরে আসার কথা ছিল। ওদের চিন্তায় রাতে ঠিকমতো ঘুমোতেও পারিনি। হ্যাঁ, আমিও খুব চিন্তায় আছি। একটু আগে মিনুর সাথে কথা হলো। মিনু বলল ওরা কালকে বিকেলেই রওনা দিয়েছিল। বলো কি, বিকেলে রওনা দিলে তো রাত 9টার মধ্যে বাড়ি চলে আসার কথা। আমার তো মনে হচ্ছে ওরা কোনো একটা বিপদে পড়েছে। হয়তো কোথাও আটকে গেছে। ওরা ঠিক সময় মতো চলে আসবে, তুমি এত চিন্তা করো না। মায়ের মন বলে কথা, কিছুতেই যে স্থির হতে পারছি না। এই দেখো মিনু আবার ফোন করেছে। হ্যালো, না এখন ওরা বাড়ি আসেনি। আচ্ছা, ওরা বাড়ি আসবার সাথে সাথে তোমাকে ফোন করে জানাবো। হ্যাঁ হ্যাঁ গো, থানায় খবর দিলে হয় না? না এখনই থানায় খবর দেওয়ার দরকার নেই। আমি তো বলছি ঝড় বৃষ্টিতে ওরা কোথাও আটকা পড়েছে। আমার একদম ভালো ঠেকছে না গো। ওগো, তুমি কিছু একটা করো না গো। আমার ছেলের কিছু হলে আমি শেষ হয়ে যাব। তুমি একটু বেশি চিন্তা করছো। এত চিন্তা করা তোমার শরীরের জন্য মোটেই ভালো না। নিচে চলো তো, ওরা এলো কিনা দেখি। না গো, আসেনি। আসলে তো দেখা যেত। তুমি বসে থাকো, আমি নিচে গেলাম। কি হলো, তোমার কি কষ্ট হচ্ছে? দাঁড়াও আমি ধরে নিয়ে যাচ্ছি। ওহ, সোজা হয়ে দাঁড়াতে পারছি না গো। আমার বুকের মধ্যে কেমন যেন হচ্ছে। ললিতা, বিপদে সাহায্য চাইতে এসেছিলাম, এখানে এসে আরো বেশি বিপদে পড়ে গেলাম। যেভাবে আমাদের হাত পা বাঁধা আছে, খুলতে পারবো বলে তো মনে হচ্ছে না। হাতে পায়ের বাঁধন খুলে দিলেই বা যাবো কি করে? আমাদের কাছে যা ছিল সবই তো নিয়ে নিয়েছে। কাছে একটা টাকাও যে নেই। টাকা থাকবার দরকার নেই, একবার যদি এখান থেকে বের হতে পারি ঠিক সময় মতো বাড়ি পৌঁছে যাব। এটাকে দেখে সহজ সরলই তো মনে হচ্ছিল, অথচ সে যে এত বড় ক্রিমিনাল স্বপ্নেও তো ভাবতে পারিনি। সত্যি বলতে মানুষের মুখ দেখে চেনারই উপায় নেই সে কেমন। টিয়া, চুপ চুপ চুপ, কেউ মনে হচ্ছে এদিকে আসছে। কোথায়? আমি তো কারোর কথা শুনতে পাচ্ছি না। টিয়া দেখো, এদিক দিয়ে রক্ত গড়িয়ে আসছে। মনে হয় এরা কাউকে খুন করেছে। সেটাই তো মনে হচ্ছে। আমাদের এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে। এত শক্ত করে বেঁধে রাখলে পালিয়ে যাব কি করে? আরে বাবা, দাঁত দিয়ে আমি হাতের বাঁধন কাটার চেষ্টা করছি, তুমিও আমার মতো চেষ্টা করো। এখান থেকে বের হতে না পারলে বাবা মা আমাদের চিন্তায় একেবারে মরে যাবে। কোন কুক্ষণে যে মিনু মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। পিসি কত করে বলেছিল আজকের দিনটা থেকে যা, আমরা কিছুতেই পিসির কথা শুনলাম না। এখন কথা বলে সময় নষ্ট না করে দাঁত দিয়ে বাঁধন কাটার চেষ্টা করো।
হ্যাঁ হ্যাঁ, করছি করছি। চেতন, এদিকে এসো, দেখো কি কাণ্ড হয়ে গেছে। শিকারী দুজন আমাদের হাত থেকে পালিয়ে গেছে। কিরে কিরে পালিয়ে গেল ওরা? ওদের অনেক শক্ত করে বেঁধেছিলাম। ওরা পালিয়ে গিয়ে আমাদের অনেক লস হয়ে গেল। লস তো হলো বটে, তবে আজ রাতে নতুন শিকারী ধরার ফাঁদ পাততে হবে। সহজে কি শিকারী ধরা যায়? এই রাস্তায় আসার পথে যারা বিপদে পড়ে তারা আমাদের কাছে আসে। এবার থেকে বিপদে পড়ার ফাঁদ আগে সৃষ্টি করব, তারপর শিকারী ধরবো। তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবো, তারপর ওই রাতে যারা রাস্তায় বার হবে তাদের পটিয়ে আমার বাড়িতে নিয়ে আসবো। ঠিক বলেছো, এখন থেকে আমাদের এভাবেই কাজ করতে হবে। আমাদের তো সুস্থ মানুষের কিডনি দরকার। এখন থেকে রোজ একটা করে কিডনি বিক্রি করতে হবে। সে তো বটে, ডক্টর অরুণ তো আমাদের সাথে আছেই। তবে গতকাল ডক্টর অরুণ যার কিডনি অপারেশন করেছিল তার কিডনিটা আগে থেকেই নষ্ট ছিল, তাই ওই কিডনি কাজে লাগাতে পারবো না। এবার থেকে অসুস্থ বয়স্ক মানুষ আমরা স্বীকার করব না। আমাদের টার্গেট থাকবে সুস্থ স্বাভাবিক মানুষ। চেতন, আমাদের এখন ঘুমোতে হবে। আমরা তো রাত জেগে কাজ করি, এখন ঘুমোতে না পারলে রাতে কাজ করতে পারবো না। কিছু মুখে দিয়ে ঘুমাবো। আর রবিন আর বৌমা মনে হয় আর কোনোদিন ফিরে আসবে না। ওদের শোকে তোর বৌদিও যায় যায় অবস্থা। সেদিন বুকের ব্যথা এতটাই জোর বেড়ে গিয়েছিল, তোর বৌদি ছাদ থেকে পড়ে গেল। তারপর থেকে তো কথাটাও বন্ধ হয়ে গেছে। সব ঠিক হয়ে যাবে দাদা, রবিন টিয়া ফিরে আসবে, বৌদিও সুস্থ হয়ে উঠবে। কোথায় যে হারিয়ে গেল, পুলিশও খুঁজে বের করতে পারছে না। দেখেছো দাদা, আমাদের কথা শুনে বৌদির চোখ দিয়ে কেমন জল গড়িয়ে পড়ছে। তোর বৌদি কথা বলতে পারে না, কিন্তু সব বুঝতে পারে। আচ্ছা দাদা, বৌদিকে নার্সিং হোমে ভর্তি করে দিলে হয় না? আমার মনে হয় ওইখানে থেকে বৌদির ভালো চিকিৎসা হবে। না রে, ওখানে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। ডাক্তার বলেছে বাড়ি নিয়ে আসতে, তাই নিয়ে এসেছি। বৌদিকে এইভাবে শুয়ে থাকতে দেখে আমার একদম ভালো লাগছে না। বৌদি কি এমন করে শুয়ে থাকার মানুষ? আমারও কি ভালো লাগছে, কিন্তু কি করব বল। বৌদি কি কোনোদিনও সুস্থ হবে না? ডক্টর কি বলছে রে দাদা? ধৈর্য ধরতে বলেছে। হঠাৎ করে কবে হয়তো দেখতে পাবো তোর বৌদি সুস্থ হয়ে উঠেছে। সৃষ্টিকর্তা, তুমি সব কিছু ঠিক করে দাও। মিনু, তোর বৌদির পাশে থাক। আমি একবার থানায় যাব, দেখি বৌমা আর রবিনের কোনো খোঁজ দিতে পারে কিনা। আজকাল তো পুলিশের দিয়ে কোনো কাজ হয় না। ঠিক আছে দাদা, তুমি যাও। রবিন আর বৌমা বাড়ি ফিরে না আসা অব্দি আমি এখানেই থেকে যাব। তাহলে তো খুব ভালো হয়। আমি এবার আসি। বৌদি, বৌদি তুমি চোখের জল ফেলো না, দেখো সব ঠিক হয়ে যাবে গো। আমাদের হাত থেকে পালিয়ে যাওয়া এত সহজ নয়, বুঝলে? এরা পালিয়ে গেছিল, তোমরা এদের আবার ধরে আনলে কোত্থেকে? ওরা পালাতে গিয়ে আমাদের বাড়ির পাশে একটা খাদের মধ্যে পড়ে গিয়েছিল, ওইখানেই দুজন অজ্ঞান হয়ে পড়েছিল। আমরা আবার ওদের ধরে নিয়ে এসেছি। আরেকজন কোথায়? আজকে দুজনের কিডনি একসাথে নিব। ভালো হবে না বলে দিচ্ছি। আপনার মতো ডাক্তার সমাজের জন্য কলঙ্ক। আপনার কঠিন শাস্তি হওয়া দরকার। ডাক্তারি করে কত পয়সা আর পাওয়া যায়? এইসব করি বলেই তো পয়সা কামাতে পারি। সুস্থ রোগীদের কিডনিতে সমস্যা আছে বলে তাদের চিকিৎসা করি, আর একটা কিডনি সরিয়ে রাখি। শয়তান ডাক্তার, আমি সবাইকে বলে দেব আপনি সমাজের জন্য ভয়ঙ্কর। শোনো, তোমাকে আরো পরিষ্কার করে বলি, এই মায়া আর চেতন হসপিটালে ঝাড়ুদার ছিল। তারপর ওদের পয়সা দিয়ে হাত করি। ওরা তারপর এই নির্জন জায়গায় কুঁড়ে ঘর বেঁধে আছে। শিকারি পেলেই আমাকে খবর দেয়, আমি ছুটে চলে আসি। এখন নিজের পার্সোনাল নার্সিং হোমও আছে, সেখানে চেতন কাজ করে। তোমাদের সব শয়তানি একদিন শেষ হয়ে যাবে। হ্যাঁ, তুই তো আজকেই শেষ হয়ে যাবি। হসপিটালে যাদের কিডনি নেওয়া হয়, আমি তাদের একটা কিডনি বার করে নিই। তারা কিছুই বুঝতে পারে না, তারা আর একটা কিডনি নিয়ে সুস্থ মানুষের মতো বেঁচে থাকে। কিন্তু এখানে যাদের শিকার করা হয় তাদের দুইটা কিডনি বার করে নিই, ওরা এখানেই মারা যায়। তারপর তোমরা যে খাদে পড়ে গেছিলে, ওইখানে তাদেরকে মাটি চাপা দিয়ে রাখি। সৃষ্টিকর্তা তুমি আমাকে শক্তি দাও। আমি টিয়া যেন এই শয়তানদের হাত থেকে রক্ষা পেয়ে যাই। আজকে তোমাদের দুজনকে শেষ করে দেওয়া হবে। মায়া, চলো আরেকজনকে নিয়ে আসি। চলুন। বাঁচবার কোনো আর রাস্তা নেই গো। এখনই পালাতে হবে। তুমি এখানে কেমন করে এসেছো?
সব কথা পরে হবে, আগে পালাতে হবে। একদম ঠিক বলেছ। ডাক্তার অরুণ আছে, উনি আমাদের এখানে আসতে বলেছিল। এই আগে বাবু, আপনারা একটু কষ্ট করে এখানে বসুন, কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবে। ওনার একটা এমার্জেন্সি অপারেশন আছে, অপারেশন শেষ করেই চলে আসবে। দাদা, আমরা ওই জায়গায় বসি, তারপরে দেখি উনি কখন আসে। সেটাই ভালো হয়। এর মধ্যে আমি আপনাদের জন্য চা নিয়ে আসি। না না না, চা লাগবে না, পারলে তুমি আমাকে এক গ্লাস জল দিতে পারো। ঠিক আছে বাবু। নার্সিং হোমটা কেমন যেন নিরিবিলি, তেমন কোনো পেশেন্টও নেই। অরুণ বাবু শ্রীনগর হাসপাতালের ডাক্তার। 6 মাস আগে ওর বৌদিকে ওই হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, পেটের বাঁ দিকে ব্যথা হতো, ওনাকে দেখাতাম। তাহলে শ্রীনগর হাসপাতালে নিয়ে গেলে তো ভালো হতো, হাসপাতালটাও আমাদের বাড়ি থেকে কাছে হয়। শ্রীনগর হাসপাতালের চাকরিটা ডাক্তার অরুণ ছেড়ে দিয়েছে। হাসপাতালের একজন ঝাড়ুদার আমাকে এখানকার ঠিকানা দিল। সব ধরনের চেক আপ তো আর তোর বৌদির করা হয়েছে, কিডনির কোনো সমস্যা আছে কিনা সেটাও চেক আপ করার দরকার। ঠিক আছে, সৃষ্টিকর্তা যেন বৌদিকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। সুস্থ আর কি করে হবে, একমাত্র ছেলে আর তার বউ আদেও বেঁচে আছে কিনা আমরা জানি না। মন খারাপ করো না দাদা, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। মায়া, এনে 5,000 টাকা। কাল সকালে আরো 10,000 টাকা পাবি। 5-10 হাজার টাকা দিয়ে কিচ্ছু হবে না। আপনার জন্য আমি আর চেতন খেটে মরি, আর আপনি আমাদের 5-10 হাজার টাকা দেবেন? এত কম টাকায় চলবে না। ছিলি তো ঝাড়ুদার, এই আমি তোদের রোজগার করার পথ দেখিয়েছি। ঝাড়ুদার ছিলাম বটে, তবে না খেয়ে তো আর থাকতাম না। মনে রাখবেন, আপনার জন্যই কিন্তু শ্রীনগর হসপিটালের চাকরিটা আমরা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, কি এমন চাকরি করতিস যে সেটা ছাড়তে হয়েছে বলে দুঃখ করছিস? ঝাড়ুদার ছিলাম, কিন্তু মাস গেলে তো মাইনে পেতাম। লোভে পড়ে আপনার সঙ্গে হাত মিলিয়েছি। এখন যদি ঠিক মতো আমাদের দাবি মেটাতে না পারেন, আপনার সব পর্দা ফাঁস করে দেব। আমার পর্দা ফাঁস করে দিলে তোরা বেঁচে যাবি নাকি? একটা কথা বলি শোন, বেশি বুঝতে যাবি না। ডাক্তার বাবু, আমাকে 50,000 টাকা দিতে হবে, নইলে আপনার সঙ্গে আমি আর কাজ করতে পারবো না। এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ি কি দেখলেন? কেবল তো শুরু। ঠিক আছে, আমি তোকে 50,000 টাকা দিচ্ছি, কিন্তু এটা নিয়ে শান্ত থাকবি। আগে টাকা তো দিন। এত টাকা? হালমারি ভর্তি টাকা, আর আমাদের টাকা দিতে গেলে আপনার যত সমস্যা নাকি? এনে 50,000 টাকা। এবার খুশি হয়েছিস তো? টাকা নিয়ে এখান থেকে যা, দরকার পড়লে ডাকবো। দ্বিতীয়বারও পালাতে পারলাম না, এবার আর পালিয়ে যাওয়ার চেষ্টা করব না, সবই ওপরওয়ালার উপর ছেড়ে দিয়েছি। কিন্তু কিন্তু আমরা এই কোন বিপদের মধ্যে এসে পড়লাম বলো তো? একটা অন্ধকার ঘর, এই ঘরে কোনো জানলাও যে নেই। আমার না এখন নিজের জন্য খারাপ লাগছে না, আমি কষ্ট পাচ্ছি আমাদের মতো যারা বিপদে পড়ে তাদের কথা ভেবে। ডাক্তার অরুণ কত মানুষের জীবন নষ্ট করেছে তার কোনো ঠিক নেই। হ্যাঁ গো, তুমি ঠিক বলছো। শয়তানটা কবে যে ধরা পড়বে। পালিয়ে যাওয়ার চেষ্টা করেও তো কোনো লাভ হচ্ছে না, বারবার আমরা আটকে যাচ্ছি। জানি না বাবা মা কেমন আছে, মা তো একেবারে শেষ হয়ে যাবে। কেমন নির্জন জায়গা, বাইরেও কোনো শব্দ শোনা যাচ্ছে না। এখান থেকে চিৎকার করলেও কেউ আমাদের কথা শুনতে পাবে না। শেষবারের মতো কি বেঁচে থাকবার জন্য আরেকবার চেষ্টা করব? আমার মনে হচ্ছে চেষ্টা করে কোনো লাভ হবে না। একটা মাত্র দরজা আছে, তাও বাইরে থেকে আটকানো। তাছাড়া এই দেওয়াল ভেদ করে পালিয়ে যাওয়া কখনোই সম্ভব না। ওই দেখো, ওপরে একটা ছোট ছিদ্র দেখা যাচ্ছে। আমরা আমরা কাগজে কিছু লিখে ওই ছিদ্র দিয়ে ফেলে দিই। সে না হয় বুঝলাম, কিন্তু এখানে তো কোনো কাগজ কলমই নেই। তাই তো, তাহলে কি করা যায়? আমার শাড়ির আঁচল ছিঁড়ে নিচে ফেলি বরং। এইভাবে কাজ হবে না, একটা কাজ করি, তোমার শাড়িতে একটা সেফটি পিন আছে, ওটা ওটা আমাকে দাও। এই নাও, কিন্তু এটা দিয়ে কি করবে? এবার শাড়ির আঁচলটা দাও, এখানে বড় বড় করে লিখবো আমরা বিপদে আছি। এই তো হয়ে গেছে, এই যে। হ্যাঁ, এবার নিচে ফেলতে হবে। আরে এত জোরে সাইকেল চালাচ্ছ কেন? পড়ে যাবে না? কি করবো বলো, আজকে অরুণ বাবু তাড়াতাড়ি যেতে বলেছে। ওই যে হুইল চেয়ারে করে যে মহিলা আসে, ওনার আজ কিডনি অপারেশন হবে। তাড়াতাড়ি যেতে হবে না, তুমি আসতে চলো।
দেরি করলে কি আমাদের চাকরি থাকবে? চাকরি থাকবে না মানে? আলবাত চাকরি থাকবে। তাছাড়া আমি সিদ্ধান্ত নিয়েছি অরুণবাবুর সঙ্গে আমরা আর কাজ করব না। অরুণবাবুর সাথে কাজ না করলে আমাদের চলবে কি করে? এদিকে হসপিটালের ঝাড়ুদারের চাকরিও তো আমরা ছেড়ে দিয়েছি। তোমাকে একটা কথা বলি, আজ আমরা দুজন অনেক দূরে চলে যাব। অরুণবাবু যখন ওই মহিলার অপারেশন করবে তখন ওনার রুম থেকে টাকা চুরি করে পালিয়ে যাব। ওনার রুমে যে আলমারিটা আছে সেখানে এক আলমারি ভর্তি টাকা। বলো কি? কিন্তু আলমারির চাবি তো অরুণবাবুর কাছে। চাবি আমি সরিয়ে রাখবো, এ নিয়ে তুমি চিন্তা করো না। ভালোই হবে, ওই টাকা নিয়ে আমরা সারা জীবন সুখে শান্তিতে জীবন কাটাতে পারবো। এইসব পাপ কাজে আর জড়াবো না। যেদিন ধরা পড়বো সেদিন আমাদের সব যাবে। তাই বলি অরুণবাবু সারা জীবন এইভাবে সুস্থ মানুষের জীবন নষ্ট করবে? অরুণবাবুর তো শাস্তি হওয়া দরকার। অরুণবাবুর কথা ভেবে কোনো লাভ নেই, উনি যা ইচ্ছে তাই করুন। ঠিক বলেছ, এখন থেকে আমরা নিজেদের নিয়ে ভাববো। আজকে বৌদির অপারেশন আর আমরা দেরি করলাম। রাস্তা অনেক বেশি, কাছাকাছি কোনো হাসপাতাল থেকে অপারেশন করলেই ভালো হতো। আমিও তাই বলি, এত দূরে আসা ঠিক হয়নি। আগে তোর বৌদিকে ডাক্তার দেখানো হয়েছিল তো, এই জন্য এনার কাছে নিয়ে আসা। উনি তোর বৌদির সমস্যা ভালো করে বুঝতে পারবেন। দাদা দেখো, বৌদি মনে হয় কিছু একটা বলতে চাইছে। ও বৌদি, ওইদিকে তাকিয়ে কি দেখছো? ওইখানে তো একটা কাপড়ের টুকরো পড়ে আছে। এখানে লেখা আছে আমরা খুব বিপদে আছি, আমাদের এখান থেকে উদ্ধার করুন। এখানে আবার কি বিপদে থাকবে? কিছুই তো বুঝতে পারছি না গো। মিনু, মিনু তোর বৌদিকে নিয়ে চল, নিয়ে চল। আশেপাশে তো কেউ নেই। যে ছেলেটা এখানে থাকে তাকেও তো দেখা যাচ্ছে না। একটা ঘরে বড় তালা ঝোলানো আছে, মনে হচ্ছে কেউ ধাক্কা দিচ্ছে। আমার মনে হচ্ছে এই ঘরে কেউ আছে, কিন্তু তালা খুলবো কি করে? একটা লোহার হাতুড়ি দেখতে পাচ্ছি, ওটা নিয়ে আসি। এ আমি কি দেখছি? তোরা এখানে? তোমরা এখানে কেন সেটা আগে বলো, আর মায়ের এই অবস্থা কেন? সে অনেক কথা বাবা, সব বলবো। আজকে তোর মায়ের অপারেশনটা ভালোভাবে হয়ে গেলে বাঁচি। ডাক্তার অরুণ তোর মায়ের অপারেশন করবে। বাবা, ওই ডাক্তার শয়তান, উনি অপারেশনের নাম করে মায়ের কিডনি বার করে নেবে। তোমরা থাকো, আমি টিয়া থানায় যাচ্ছি। আরেকটা কথা, তোমরা সব জেনে গেছো, ওই ডাক্তারকে বুঝতে দেবে না। ঠিক আছে, ঠিক আছে, তোরা তাড়াতাড়ি যা। কিন্তু তোরা এখানে কেমন করে বন্দী হয়ে গেলি? সব বলবো তোমাদের, এখন গেলাম। আপনারা চলে এসেছেন, সামনে ওটি, ওখানে ওনাকে নিয়ে চলুন। আজকে অপারেশন না করলে হয় না, অনেক বেলা হয়ে গেছে। আমরা চাইছি অপারেশনটা কাল সকালে করতে। আমি দেরি করে ফেললাম, এ কি করব বলুন? আজকাল আর কাউকে বিশ্বাস করা যায় না। যত দিন যাচ্ছে ততই যেন মানুষ অপরাধে বেশি জড়িয়ে পড়ছে। এমন কথা বলছে কেন ডাক্তারবাবু? কোনো সমস্যা হয়েছে কি? আমার এখানে দুজন কাজ করতো, তারা আমার চেম্বার থেকে টাকা চুরি করে পালিয়ে গেছে। ওদের আমি নিজের থেকে বেশি বিশ্বাস করতাম, আর ওরা এমন কাজ করতে পারলো। ও সে যাকে, আপনারা তাহলে আজ অপারেশন করাবেন না? না না, একেবারে কালকে সকালে এসে অপারেশন করাবো। এত দূর যাবেন আবার কাল সকালে আসবেন, এর চেয়ে ভালো হয় আজকে ওনাকে ভর্তি করে রাখুন। সেটা করলেই ভালো হয়। মিনু, কি বলিস? তাই করো দাদা। তাহলে আমরা কোন রুমে যাব? এবার শয়তানটা মরবে। হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছে এই শয়তান। বাবা, আমাদের আর কোনো চিন্তা নেই। এবার বাড়ি চলো, বাড়ি গিয়ে মাকে একটা ভালো ডাক্তার দেখাবো। মা নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। পুলিশ কোথায়? পুলিশ চলে এসেছে, এই বিল্ডিং এর চারিদিকে পুলিশ আছে। ইস, বৃষ্টি শুরু হলো, আজ আবার বিপদে পড়বো না তো? আমরা সবাই একসাথে আছি, তাই কোনো বিপদ হবে না। এখন বাড়ি গিয়ে আমাদের সাথে যা হয়েছিল সব বলবো। বাবা, এসে বাড়ি চলুন।